হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 10-এর ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আলো পড়ব। আলোর একটা ইম্পর্ট্যান্ট টপিক আমরা আজকে আলোচনা করব। তো আমরা এটা আলোচনা করতে গিয়ে যেহেতু আমরা অলরেডি স্কুলে আলো স্টার্ট করেছিলাম, তো যারা ছিলে না তাদের আজকে যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি প্রয়োজনীয় আলোচনা আগে করে নিই, তারপরে আমি আজকের টপিকে ঢুকছি। তো তার আগে বলে নিই, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, আর ভিডিওটা লাস্ট অবধি দেখবে। তো প্রথমে দেখো, আমরা প্রথম দিন কি পড়িয়েছিলাম আলো সম্পর্কে। তো কয়েকটা বেসিক জিনিস পড়িয়েছিলাম, যে বক্রতা কেন্দ্র কি, বক্রতা ব্যাসার্ধ কি, তারপরে প্রধান অক্ষ, মেরু, এগুলো পড়িয়েছিলাম। তো দেখো, ওইগুলোই আমি আবার আলোচনা করে দিচ্ছি। দেখো, আমাদের ক্লাস 10-এর চ্যাপ্টারে সমতল দর্পণ তো নেই, কিন্তু বক্র বক্র মানে উত্তল আর অবতল দর্পণ সম্পর্কে আছে। তো কোনটাকে আমরা উত্তল দর্পণ বলবো, কোনটাকে আমরা অবতল দর্পণ বলবো। দেখো, যখন আমরা এই দিক থেকে আলোচনা করব, কোন দিক থেকে, এই দিক থেকে যেন আলো আসবে সব সময়, আর এই দিকে হবে, এই সমস্ত জায়গার দিকে হবে তোমার দর্পণ বা লেন্স। ওকে, তো এটাই, এই কনভেনশনই আমরা ফলো করব। তো এখন এইভাবে যখন আঁকবো, তো সেইটা হবে অবতল দর্পণ। তো এইখানে যে এই যে কাটা কাটা চিহ্ন দিয়েছি, এর মানে কি? এর মানে হচ্ছে দর্পণ মানে কি, দর্পণ মানে হচ্ছে আয়না। তো আয়নার সামনের দিক এইটা, আর এটা হচ্ছে আয়নার পিছনকার দিক। অর্থাৎ তুমি যদি আয়নাতে মুখ দেখতে চাও, তাহলে তুমি দাঁড়াবে কোন দিকে? এই 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 পজিশনে তুমি দাঁড়াবে, আর এটা হবে আয়নার পিছনের দিক। তো আর এই দর্পণটাকে কি বলা হবে? অবতল দর্পণ। ঠিক আছে? তো আর উত্তল দর্পণ কোনটা হবে? উত্তল দর্পণ হবে তার উল্টোটা, অর্থাৎ এক্ষেত্রে এটা হবে উত্তল দর্পণ, আর এটা হবে দর্পণের সামনের দিক, এটা হবে দর্পণের পিছনের দিক। আর এটা হলো উত্তল দর্পণ, আলো সবসময় এই দিক থেকে আসবে। ঠিক আছে? আর এবার আমরা পড়ব বক্রতা কেন্দ্র কি। তো দেখো, এই উত্তল দর্পণ, বা প্রথমে উত্তল দর্পণে বলি। তো এই যে উত্তল দর্পণ আমরা আঁকলাম, তো এই উত্তল দর্পণ অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি একটা গোলকের একটা অংশ। গোলক বলতে এরকম একটা, যদি তুমি কল্পনা করো, এরকম একটা গোলকের অংশ। ঠিক আছে? তো সেই গোলকের যে কেন্দ্র, সেটি হবে বক্রতা কেন্দ্র। অর্থাৎ এই ও পয়েন্ট ধরে নাও, এটাই হলো, আচ্ছা, বক্রতা কেন্দ্রকে আমরা ডিনোট করব ও পয়েন্ট নয়, সি পয়েন্ট দিয়ে। ঠিক আছে? তো এইটা হলো উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র। এবার অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কি হবে? ধরো, এটা হচ্ছে অবতল দর্পণ। তো এই অবতল দর্পণও কল্পনা করা যেতে পারে এরকম একটা গোলকের একটা অংশ, অবতল দর্পণ। তো যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র কোন দিকে হবে? এই সমস্ত পজিশনে হবে। তো সেটি হবে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, সি। ঠিক আছে? তাহলে এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তো তুমি এখানে খেয়াল করো, এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কিন্তু দর্পণের পিছনের দিকে থাকে, আর অবতল দর্পণ, এই ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কিন্তু দর্পণের সামনের দিকে থাকে। ঠিক আছে? অনেক কোশ্চেন যে কোনো রকমের আসতে পারে, তোমাকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এবার বক্রতা কেন্দ্র পড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার আমরা পড়ব বক্রতা ব্যাসার্ধ কাকে বলে। তো দেখো, এই যে উত্তল দর্পণের কথা প্রথমে বলছি, তো এটা হলো আমার উত্তল দর্পণ। তো এই উত্তল দর্পণ একটা যে গোলকের অংশ, এই একটা গোলক কল্পনা করা যেতে পারে, এই গোলকের অংশ। তো এই গোলকের যে ব্যাসার্ধ, অর্থাৎ এই পয়েন্ট থেকে, এটা হলো সি, এটা বক্রতা কেন্দ্র, এই পয়েন্ট থেকে এই যে অনুভূমিক দিকে যে এই যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ।
আর অবতল দর্পণের ক্ষেত্রে এটা হলো অবতল দর্পণ। এই অবতল দর্পণ কোন একটি গোলকের অংশ, এরকম করে কল্পনা করলে এটা হচ্ছে সি পয়েন্ট অর্থাৎ বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র যদি সি হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ কোনটা হবে? এটা হয়ে গেল বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটাকে আমরা বলবো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এবার আমরা জানবো যে এসব দর্পণের ক্ষেত্রে মেরু কি জিনিস। তো দেখো, যদি একটা উত্তল দর্পণের কথা আমরা বলি, এটা হচ্ছে আমার উত্তল দর্পণ। তো এই উত্তল দর্পণের দর্পণ কোন অংশটুকু আছে, এখান থেকে শুরু করে এইটুকু, এই অংশটুকু হচ্ছে দর্পণ আছে। তো এই দর্পণের ঠিক মিডল যে মিডল পোর্শন কোনটা হতে পারে? এই সমস্ত জায়গা হবে। তো এই যে দর্পণের মিডল পোর্শন, এটাকেই বলা হয় দর্পণের মেরু। তাহলে মেরুকে আমরা প্রকাশ করি ও পয়েন্ট দিয়ে। তাহলে এটা হলো দর্পণের মেরু। এটা কোন দর্পণের মেরু? এটা হলো উত্তল দর্পণের মেরু। আর অবতল দর্পণ যদি এরকম হয়, তো সেই অবতল দর্পণের মেরু কোনটা? অবতল দর্পণের মেরু হবে এই পজিশনে, ও হয়ে গেল। ঠিক আছে, তো উত্তল দর্পণের মেরু, অবতল দর্পণের মেরু আমাদের ক্লিয়ার হলো। তাহলে এখন এতক্ষণ পর্যন্ত কি কি ক্লিয়ার হলো? উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র সি ক্লিয়ার, অবতল দর্পণের বক্রতা কেন্দ্র সি ক্লিয়ার, উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ সেটাও ক্লিয়ার, অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ সেটাও ক্লিয়ার। এবার আমরা পড়ব প্রধান অক্ষ। তো উত্তল দর্পণের যে প্রধান অক্ষ আছে, এটা আমরা নেক্সট যখন ছবি আঁকতে যাব তখন ক্লিয়ার হয়ে যাবে। প্রধান অক্ষটা একদম ইজি ব্যাপার। আর এখন আমরা পড়ব উত্তল দর্পণ আর অবতল দর্পণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক পড়েছিলাম, যে আর ইকুয়ালস টু 2f। আর কি আর এফ কি সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি। দেখো, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সে উত্তল হোক অবতল হোক, তার কি হবে? বক্রতা ব্যাসার্ধ, ওই দর্পণটার বক্রতা ব্যাসার্ধ। আর এফ কি হবে? এফটা হচ্ছে ওই দর্পণটার ফোকাস দূরত্ব। যেরকম, তার মানে এখান থেকে তোমরা কি বুঝতে পারছো যে এফ ইজ ইকুয়ালস টু কি হচ্ছে? r/2, অর্থাৎ আর যা হবে এফ তার ঠিক মিড পয়েন্টে হবে। ঠিক আছে, অর্থাৎ ছবিতে যদি আমরা আঁকি, তাহলে ছবিতে আঁকলে কি হবে? এটা হচ্ছে একটা, ধরে নাও, অবতল দর্পণ। এই অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে সি অর্থাৎ বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে তোমার ও। ঠিক আছে, আর এই বরাবর যদি জুড়ে দিই তাহলে এটা হয়ে গেল প্রধান অক্ষ, অর্থাৎ সি আর ও পয়েন্ট জুড়লে যেটা হয় সেটা হয় প্রধান অক্ষ। তো প্রধান অক্ষ ক্লিয়ার হয়ে গেল। এখন এবার আর তাহলে কোনটা হয়? আর হয় সি আর ও এর মধ্যে যে ডিস্টেন্স, যে দূরত্ব, সেটা হচ্ছে আর। তাহলে আমরা কি পড়েছিলাম? আর ইকুয়ালস টু 2f পড়েছিলাম। তো তার জন্য এফটা কোন পয়েন্টে হবে? r/2 এ হবে। অর্থাৎ এটা যদি সিও যদি আর হয় তাহলে ঠিক মিড পয়েন্টে হবে এফ, অর্থাৎ এই পয়েন্টটা হলো এফ পয়েন্ট। ঠিক আছে, তাহলে ফোকাসটাও আমরা বুঝে গেলাম। এটা হলো অবতল দর্পণের ফোকাস। তো একইভাবে উত্তল দর্পণের ফোকাসটাও আমরা আলোচনা করছি। তো এটা হলো একটা উত্তল দর্পণ, এটা দর্পণের সামনের দিক, এটা দর্পণের পিছনের দিক, আর এটা হচ্ছে সি পয়েন্ট অর্থাৎ বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে ও অর্থাৎ বক্রতা, এটা হচ্ছে ও অর্থাৎ মেরু, আর এটা হচ্ছে প্রধান অক্ষ। ওকে, আর আর কোনটা হচ্ছে? আর হচ্ছে এই যে ও আর সি দূরত্বটা হচ্ছে আর। যেহেতু আর ইকুয়ালস টু 2f, তাহলে এফ হবে আর এর ঠিক মিডলে, অর্থাৎ এই পজিশনে হবে এফ। তো এটা আমরা প্রমাণও করেছিলাম। তো যারা যারা প্রমাণ করনি তারা যাদের কাছে নোট আছে সেটা দেখে করে নেবে। এরপর আমরা ক্লাসে কি পড়িয়েছিলাম, যে উত্তল দর্পণ আর অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস কি জিনিস। তো ফোকাস পড়তে গিয়ে আমরা দেখেছি যে এটা অবতল দর্পণ, অবতল দর্পণের ফোকাস কোনটা হবে? অর্থাৎ এটা প্রধান অক্ষ, এটা সি, এটা এফ, এটা ও যদি হয়, তো এফটা হচ্ছে ফোকাস। তো ফোকাস দূরত্ব আর ফোকাস কি জিনিস দেখো, যদি সমান্তরালভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আগত, অর্থাৎ এই যে রশ্মিটা আমি আঁকলাম, এটা কি এই অক্ষটার সঙ্গে সমান্তরালভাবে এসছে আগত রশ্মি। এই যে দর্পণ আছে, দর্পণ থেকে প্রতিফলনের পরে কি হবে? ফোকাস দিয়ে, অর্থাৎ যে পয়েন্ট দিয়ে নির্গত হয় সেটাই হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস।
ঠিক আছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস তাহলে কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে উত্তল দর্পণ, তো এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হলো সি, এটা হলো এফ, এটা হচ্ছে ও। ওকে, সি বক্রতা কেন্দ্র, এফ হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস, ও হচ্ছে মেরু। তো এই সামনে থেকে আলো আসবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে আলো এলো, তো উত্তল দর্পণের ফোকাস হচ্ছে ওই পয়েন্ট, যে পয়েন্টে হচ্ছে প্রধান অক্ষের সাপেক্ষে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলো এলে যে পয়েন্ট থেকে আলোটা বের হচ্ছে বা নির্গত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ এই যে দেখে কি মনে হচ্ছে যে এই পয়েন্ট থেকে যেন বের হচ্ছে, তো এটাকেই বলা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস। আর এই যে দূরত্ব ও এফ, একেই বলা হবে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব। অর্থাৎ ফোকাস বলতে আমরা এখানে কি বুঝলাম, যে অবতল দর্পণের ক্ষেত্রে সমান্তরালভাবে যদি আলো আসে তাহলে ফোকাস দিয়ে যায়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে সমান্তরালভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি আলো আসে তাহলে ফোকাস থেকে নির্গত হচ্ছে বলে মনে হবে। তো আজকের যে পোর্শনটুকু আমি পড়াবো এটুকুর জন্য যা বললাম সেটুকুই যথেষ্ট। আর অলরেডি যা পড়িয়ে দিয়েছি ক্লাসে ওগুলো তোমরা তোমাদের বন্ধুদের কাছ থেকে জোগাড় করে নেবে। আর তাতেও যদি অসুবিধা হয় তো আমরা যখন স্কুল খুলবে তখন আমরা ওটা আলোচনা করে নেব। ওকে, তো এবার আমাদের আসল টপিকের দিকে এগোনো যাক। তো দেখো, আজকে আমরা পড়ব অবতল দর্পণে। এই যে অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণে প্রতিবিম্ব বা ইমেজ কি করে তৈরি হয়। ওকে, তো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্ট দেখেছি, যে এখানে দেখো এই ছবিতে দেখা যাচ্ছে ও পয়েন্ট দেখেছি, এফ পয়েন্ট দেখেছি, সি পয়েন্ট দেখেছি, বক্রতা কেন্দ্র, ফোকাস আর মেরু আর প্রধান অক্ষ, এগুলো আমরা অলরেডি জানলাম, এখনই জানলাম। তো বস্তু অর্থাৎ তো বস্তুটা কিন্তু এখানে তিনটা পজিশনে থাকতে পারে। কোন কোন পজিশন? তো দেখো, আমরা তিনটা পয়েন্ট সম্পর্কে জানি, সি, এফ আর ও পয়েন্ট জানি। তো কোন কোন পজিশনে থাকতে পারে? এক তো সি এর থেকে বেশি দূরত্বে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের থেকে বেশি দূরত্বে, এই 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 যে কোনো একটা জায়গায় থাকতে পারে। আর একটা কি থাকতে পারে? সি আর এফ এর ঠিক মিডলে, মানে মিডলে কোনো একটা জায়গায় থাকতে পারে। আর একটা কি থাকতে পারে? ও আর এফ এর মিডলে কোনো একটা জায়গায় থাকতে পারে। ঠিক আছে, এই তিনটা কেসই আমরা আলোচনা করবো এক এক করে। তো তার আগে তোমরা ছবিটা ভালো করে দেখে নাও। তো এই ছবিটাই আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, কারণ এইভাবে তো তুমি বুঝতে পারছো না যে কোন কোন চিহ্নটা আগে দিয়েছি, কোনটা আগে গেছি, কোন রেখাটা আগে গেছি। তো তাই জন্য আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ওকে, তো খেয়াল করো, এখানে আমি একটা অবতল দর্পণ আঁকছি। তো এটা হচ্ছে প্রধান অক্ষ হয়ে গেল, আর এটা হলো সি পয়েন্ট, এটা এফ, এফটা ঠিক মিডলে দেবে, আর এটা হচ্ছে ও পয়েন্ট হয়ে গেল। বস্তু আছে এই পজিশনে। এবার এই একই প্রসেস, এই প্রসেসটা ভালো করে খেয়াল করে, এই একই প্রসেস অন্য দুটো কেসেও কিন্তু আমরা লাগাবো। তো প্রথমটাই ভালো করে বুঝে নাও। তো দেখো, সব থেকে প্রথমে কি করব, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে আয়নায় পড়বে, আর এটা হচ্ছে আলোক রশ্মিটার দিক বোঝাবে। খেয়াল রাখবে, সব সময় কিন্তু এই চিহ্নটা দিতেই হবে। আলো কোন দিক থেকে কোন দিকে গেছে সেটা বুঝতে হলে কিন্তু ওই চিহ্নটা অবশ্যই দিতে হবে। আর এইখানে যেটা আছে এই চিহ্নটা কি? এই চিহ্নটা হচ্ছে, মানে এটা এটা তো পিকিউটা হচ্ছে বস্তু, এই পিকিউ বস্তুটার মাথা বোঝাচ্ছে। এই চিহ্নটা পিকিউ বস্তুর মাথা বোঝাচ্ছে, আর এই চিহ্নটা কি বোঝাচ্ছে? আলো কোন দিক থেকে কোন দিকে গেছে। ঠিক আছে, তো এবার দেখো, তো প্রথম কাজ হয়ে গেছে। এবার সেকেন্ডটা হচ্ছে, যেটা সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ, এই যে আলোক রশ্মি গিয়ে পড়েছে, এই আলোক রশ্মিটা অবশ্যই প্রতিফলিত হবে। তো কোন দিকে প্রতিফলিত হবে? আলোক রশ্মিটা প্রতিফলিত হবে ফোকাস দিয়ে। এইভাবে প্রতিফলিত হয়ে গেল। কেন ফোকাস দিয়ে প্রতিফলিত হলো? কারণ আমরা জানি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যেটা আসে সেটা ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। ওকে, তো নেক্সট আরেকটা রশ্মি সি পয়েন্ট দিয়ে যাবে। এইভাবে আরেকটা রশ্মি যাবে কোন দিয়ে? সি পয়েন্ট দিয়ে যাবে, গিয়ে দর্পণের উপর পড়বে। তো সি পয়েন্ট দিয়ে যেটা যায় সেটা যে পথে যায় ওই পথেই ফিরে আসে, অর্থাৎ এই পথে গেল, তো
আর ফিরে আসবেও ওই একই পথে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে দুটো রশ্মি আমি আঁকলাম, এই রশ্মিটা আর এই রশ্মিটা, এই দুটো রশ্মি কোন পয়েন্টে মিলিত হয়েছে? এই দু সরি এই রশ্মিটা আর এই রশ্মিটা, এই দুটো হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মি দুটো কোন পয়েন্টে মিলিত হয়েছে? নিশ্চয়ই এই পয়েন্টে মিলিত হয়েছে। তো যে পয়েন্টে মিলিত হয়েছে ওই পয়েন্টে বস্তুটার প্রতিবিম্বর মাথা তৈরি হয়েছে। তাহলে প্রতিবিম্বটা তাহলে কেমন হবে? প্রতিবিম্বটা হবে ঠিক এইরকম, তার মাথা থাকবে এই দিকে। তাহলে এটা পি কিউ যদি বস্তু হয়, তাহলে পি ড্যাশড কিউ ড্যাশড হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এইখানে ঠিক এই ছবিটাই ওইখানে আছে। তো এই প্রতিবিম্বটা কি টাইপের প্রতিবিম্ব আর কি কি হয়েছে সেগুলোও তোমাকে বলতে হবে ছবিটা আঁকার পরে। বেশি কিছু বলতে হবে না, তোমাকে শুধু বলতে হবে প্রতিবিম্বটা সৎ কি অসৎ, বস্তু থেকে আকারে বড় কি ছোট, আর কি বলতে হবে, আর হচ্ছে প্রতিবিম্বটা মানে মানে প্রতিবিম্বটার মাথা উপরের দিকে আছে না নিচের দিকে আছে, এই তিনটা জিনিস বলতে হবে। তো তুমি কি করে বলবে? তো প্রতিবিম্বটা সৎ কি অসৎ সেটা চেনার উপায় হচ্ছে, যদি আয়নার সামনে প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেটা হয় সৎ প্রতিবিম্ব। তো এই যে প্রতিবিম্বটা আছে এটা কোথায় তৈরি হয়েছে? নিশ্চয়ই আয়নাটার সামনের দিকেই তৈরি হয়েছে, তাই জন্য এটাকে কি বলবো? এটা হলো সৎ প্রতিবিম্ব, অর্থাৎ এটা হচ্ছে সৎ। আর এটা বস্তু থেকে আকারে বড় না ছোট? তো দেখো স্পষ্টই বোঝা যাচ্ছে, পি কিউ যদি বস্তু হয়, পি ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে বস্তুটার প্রতিবিম্ব, আর এটা বস্তু থেকে আকারে ছোট হবে, অর্থাৎ ছোট বলতে পারো, খর্বাকৃতিও বলতে পারো। দুটো জিনিস হয়ে গেল। আর আরেকটা হচ্ছে মানে এর মাথাটা বস্তুর মাথা যেদিকে আছে সেই দিকে না কি তার উল্টো দিকে? তো বস্তুর মাথা দেখো ওপরের দিকে আছে, আর এর মাথাটা কোথায় আছে? নিচের দিকে আছে, তাই জন্য এটাকে আমরা কি বলবো? অবশীর্ষ বলবো, অবশীর্ষ। আর যদি বস্তুর মাথা যেদিকে থাকে প্রতিবিম্বের মাথাও যদি একই দিকে থাকে, অর্থাৎ এখানে বস্তুর মাথা ধরো উপরে, প্রতিবিম্বের মাথাও উপরের দিকে থাকলো, তাহলে সেটাকে আমরা বলবো সমশীর্ষ। তো এটা হলো ফার্স্ট কেস। আর সেম জিনিস এখানেই আলোচনা করা হয়েছে। আর দেখো এখানে এই জিনিসটাও লেখা হয়েছে যে প্রতিবিম্বটা সদ, অবশিষ্য ও খর্বাকৃতি। তো এইবার আমরা সেকেন্ড যে কেস আছে, সেকেন্ড কেসটা আমরা আলোচনা করব। তো সেকেন্ড কেসটা দেখো এইখানে আমি বলে দিচ্ছি, স্টেপস তোমরা অলরেডি শিখে গেছো যে কোন স্টেপ কিভাবে করতে হবে। তো দেখো প্রথমে কি করেছি, প্রথমে ছবি আঁকা আছে দর্পণটার, এটা হচ্ছে দর্পণের ছবি। আর হচ্ছে এটা হলো প্রধান অক্ষ, এটা এফ, এটা সি, এটা ও, সি এফ ও লিখে নিলাম। নেক্সট কি করেছি, এখানে বস্তুটাকে রাখা হয়েছে কোন পয়েন্টে? দেখো সি আর এফ পয়েন্টের ঠিক মিডলে রাখা হয়েছে। তো মিডলের তুমি যে কোনো পোর্শনে রাখতে পারো। সো এখানে রাখা হয়েছে তার মানে এটা নয়, এখানেও রাখা যেতে পারে, এখানেও রাখা যেতে পারে, আগে পরে, কিন্তু মিডলের মানে ওই দুটোর মাঝে কোনো একটা জায়গায় রাখতে হবে। নেক্সট দেখো ফার্স্ট প্রসেস কি? ফার্স্ট প্রসেসটা হচ্ছে এই যে বস্তু আছে, বস্তুটার থেকে একটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রশ্মি গেছে। এবার এই রশ্মিটা কোনখান দিয়ে যাবে? ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে, দেখিয়ে দিয়েছি যে আলোটা কোন দিক থেকে কোন দিকে গেছে। এরপর এখানে দেখো আলোটা কোন দিক থেকে কোন দিকে গেছে। দেখো কি হয়েছে, সি, এই যে পি পয়েন্ট আছে, এই পি পয়েন্ট থেকে প্রথমে আলোটা একদম মানে তুমি আঁকার সময় কিভাবে আঁকবে, আঁকার সময় জাস্ট এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে স্কেল রাখবে, এই দুটো পয়েন্টকে এক করে একটা স্ট্রেট স্কেল রাখবে, রেখে একটা স্ট্রেট লাইন টেনে দেবে একদম ঠিক এই সি আর পি পয়েন্টটাকে স্কেলের ওপর রেখে একদম স্ট্রেট লাইন একটা টেনে দেবে। তারপরে ব্যাখ্যাটা করছি যে কি হচ্ছে। ব্যাখ্যাটা কি হচ্ছে, প্রথমে আলোটা পি থেকে দর্পণে গেছে,
তাই জন্য এইদিকে ডিরেকশন দিয়েছি। তারপরে এটা যেহেতু সি বরাবর গেছে, মানে সি একই স্ট্রেট লাইনে আছে, তাহলে যে পথে গেছে ওই পথেই ফিরে আসবে। তাই জন্য আমি এইদিকে ফেরার পথটাও এরকম দিয়েছি। তাহলে ফিরে এসছে, ওইভাবে ফিরে এসে একদম সি হয়ে চলে গেল। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর এই পোর্শনটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিভাবে গেল আর কিভাবে ওই পথেই ফিরে এলো, তো ওই জিনিসটা খেয়াল রাখবে। তো দেখো এবার এখানে প্রতিফলিত রশ্মি কোনটা হলো, এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি, আর আরেকটা কোনটা, এইটা। তো এই দুটো গিয়ে কোন পয়েন্টে মিলেছে, এইদিকে এই পয়েন্টটাতে মিলেছে। খেয়াল করে দেখো, এই যে পি ড্যাশ এই পয়েন্টটাতে মিলেছে। তাই জন্য তাহলে প্রতিবিম্বটা কোনটা হয়ে গেল, প্রতিবিম্বটা হয়ে গেল এইটা, যেখানে এটা হলো প্রতিবিম্বটার মাথা পি ড্যাশ, আর এটা হচ্ছে কিউ ড্যাশ প্রতিবিম্বটার পা। তাহলে এখানে পি কিউ হচ্ছে বস্তু, আর পি ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব। তো এখান থেকে এই ডিটেলসে কি বলতে হবে আমাকে, যে এটা সৎ কি অসৎ, তুমি বলো সৎ কি অসৎ। এটা যেহেতু দর্পণের সামনে তৈরি হয়েছে, তাহলে এটা কি প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব হবে। আর এটা মানে বস্তুর মাথা কোন দিকে আছে, বস্তুর মাথা আছে ওপরের দিকে, কিন্তু দর্পণের মাথা কোন দিকে হলো, নিচের দিকে হলো। তাহলে বস্তুটা কি হলো, অবশিষ্য। ওকে, আর বস্তু থেকে আকারে কি বড়। ওকে, তাহলে এই তিনটা জিনিস লিখে দিলে তোমার সেকেন্ড কেস কমপ্লিট হয়ে গেল। এবার আমরা থার্ড কেসের দিকে এগোবো। দেখো থার্ড কেসটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা মানে মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি লিখে রাখতে পারো। তো দেখো থার্ড কেসে বস্তুটাকে রাখা হয়েছে কোথায়, থার্ড কেসে এটা হচ্ছে আমার অবতল দর্পণ CFO, যথারীতি আমি এঁকে নিলাম CFO, আর বস্তুটাকে রাখা হয়েছে ও আর এফ এর মিডলে। ঠিক আছে, ও আর এফ এর যে কোনো একটা জায়গায় রাখা হয়েছে। তো বস্তু হচ্ছে PQ, বস্তুটার অ্যাজ ইউজুয়াল কি হবে, একটা আলোক রশ্মি এখানে দেখো ছোট্ট হয়ে গেছে, এই যে এটা কি হয়েছে, প্রধান অক্ষের সঙ্গে, এটা হলো প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গেছে, গিয়ে কোথায় পড়েছে, এই দর্পণের উপর পড়েছে। ঠিক আছে, তো সেটা দর্পণের ওপর পড়ার পরে এইভাবে দর্পণের ওপর পড়লো, দর্পণের ওপর পড়ার পরে ওটা কোনখান দিয়ে যাবে, যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল আছে, তো সুতরাং সেটা যাবে ফোকাস দিয়ে। দেখো ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। ওকে, এরপর কি বলেছি, এরপরে তোমাকে কি করতে হবে, এই যে সি পয়েন্ট আর পি পয়েন্ট এই দুটো স্কেলের ওপর রেখে একদম সোজা টেনে দেবে, সোজা, এটা হলো আঁকার প্রসেস, সোজা টেনে দেবে। ঠিক আছে, টেনে দিলে ব্যাস তোমার কাজ শেষ। এবার কিভাবে ব্যাখ্যাটা কি হবে দেখো, ব্যাখ্যাটা হচ্ছে প্রথমে এই যে পয়েন্ট আছে টিপ, এই টিপ থেকে আলোটা গেল, যেহেতু এটা সি বরাবর গেছে, সি বরাবর কেন বললাম, কারণ এই দিকে আছে সি পয়েন্ট, আর আমি তো আঁকার সময় করে নিয়েছি যে সি আর পি একই স্কেলের ওপর রেখেছি, তার মানে এটা সি বরাবর গেছে বলা যেতে পারে। তাহলে যেহেতু এটা সি বরাবর গেছে, তাই জন্য যে পথে গেছে ওই পথে ও ফিরে আসবে, তাই জন্য দাগ এইদিকে হলো। তো তুমি কিন্তু এই পোর্শনটুকু খেয়াল রাখবে যে এখানে আলো কিভাবে কোন দিকে গেছে। তো আবার বলে দিচ্ছি, আলোটা প্রথমে এই পি পয়েন্ট থেকে গেছে এইদিকে গেছে, তাই জন্য এরকম করে সাইন দেখিয়ে দিলাম যে আলো ওইদিকে গেছে। আর যেহেতু সি বরাবর গেছে, তাই জন্য ফিরেও এসছে, প্রতিফলনের পরেও কিন্তু এইদিকে ফিরে এসছে। এখানে কিন্তু যাওয়া আর আসা দুটো সাইন দেওয়া হয়েছে, আর ফিরে এসছে, তাই জন্য এইদিকে কি করেছি, এইদিকে এরকম একটা সাইন দিতে হবে। ঠিক আছে, তো দেখো তুমি আঁকানোর পরে, যখন তুমি আঁকানোর পরে দেখবে যে এই যে দুটো রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি দুটো কিন্তু মিলবে না। এই দুটো রশ্মি কিন্তু ধীরে ধীরে যত এগোবে ততই কিন্তু তাদের মধ্যে দূরত্ব বাড়বে। কিন্তু এর আগের দুটো কেসে কি দেখেছি, যে প্রতিফলিত রশ্মি দুটি যে পয়েন্টে মেলে ওই পয়েন্টে প্রতিবিম্বটার মাথা তৈরি হয়। তো এখানে তো মিলছে না, তাহলে এখানে কি হবে, যেহেতু মিলছে না তাই জন্য তাকে বিপরীত দিকে বাড়ানো হয়েছে। আর বিপরীত দিকে যখন বাড়াবে তখন কিন্তু একদম মানে ডট ডট লাইন দিতে হবে, এখানে কিন্তু ডট ডট লাইন দেওয়া হয়েছে, এরকম ডট 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 দিতে হবে। ঠিক আছে, যেহেতু বিপরীত দিকে বাড়ানো হয়েছে, আলো তো ওইদিকে প্রকৃতপক্ষে মানে রিয়ালি তো যাচ্ছে না, তাই জন্য ডট ডট দেওয়া হয়। আর যেখানে রিয়ালি যায় সেখানে কিন্তু ডট ডট দেওয়ার দরকার নেই। আলো মানে দর্পণের পিছনের দিকে যখন আঁকবে তখন ডট ডট দিয়ে আঁকতে হবে। ওকে, তো এইখানে দেখো ডট ডট দিয়ে আঁকলাম।
এই রশ্মিটা, তাহলে এটা এটা ডট ডট দিয়ে এঁকে দিলাম, পিছনের দিকে এঁকে দিলাম, আর এইটা ডট ডট দিয়ে পিছনের দিকে এঁকে দিলাম। যে পয়েন্টে গিয়ে মিলবে সেই পয়েন্টটাই হচ্ছে বস্তুটার প্রতিবিম্ব। বস্তুটার প্রতিবিম্ব যেটা আছে সেটার মাথা তৈরি হবে, পি ড্যাশ তৈরি হয়ে গেল। আর এটা পুরোপুরি এই দিকে টেনে দেবে, তাহলে ওটা হয়ে যাবে কিউ ড্যাশ। ওকে, তাহলে এই পি কিউ হলো বস্তু, আর পি ড্যাশ কিউ ড্যাশটা হচ্ছে বস্তুটার প্রতিবিম্ব তৈরি হলো। এবার প্রতিবিম্বটার প্রকৃতি কীরকম হবে? প্রতিবিম্বটার প্রকৃতি দেখো এখানে আলোচনা করেছি। এটা অসৎ হবে। কেন অসৎ হবে? কারণ এটা দর্পণের পিছনের দিকে তৈরি হয়েছে, আর আগেই বলেছি দর্পণের পিছনের দিকে হলে সেটা অসৎ হয়, আর যদি সামনের দিকে হয় তাহলে সেটা সৎ হয়। আর কি সমশিষ্ট? সমশিষ্ট কেন হলো? কারণ বস্তুটার মাথা উপরের দিকে, আর দর্পণের মানে প্রতিফলনের পরে যে প্রতিবিম্বটা তৈরি হলো তার মাথা উপরের দিকে, তাই জন্য এটাকে কি বলেছি? সমশিষ্ট। আর বস্তু থেকে আকারে বড়। কেন বস্তু থেকে আকারে বড়? ইজিলি বোঝা যাচ্ছে, এটা পিছনের দিকে, বস্তু থেকে অবশ্যই আকারে বড় হবে। ওকে, তাহলে এইভাবে আমার থার্ড কেসটাও কমপ্লিট হয়ে গেল। তো তো এইভাবে আমার তিনটা কেসই মানে অবতল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব গঠন হয়ে গেল। তো এইবার তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে, দেখো এটা হলো প্রথম, আর একবার ভালো করে দেখিয়ে নিচ্ছি। দেখো, যখন বস্তুটা বক্রতা কেন্দ্র অর্থাৎ সি তার থেকেও বেশি দূরত্বে থাকে তখন এরকম প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্বটা সৎ হয়, অবশিষ্ট হয়, আর খর্বাকৃতি হয়। ফার্স্ট কেস। সেকেন্ড কেস, যখন বস্তুটা বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে থাকে, মাঝখানে কোনো একটা পয়েন্টে থাকে, তখন প্রতিবিম্বটা সৎ হয়, অবশিষ্ট হয়, আর বস্তু থেকে আকারে বড় হয়। আর থার্ড কেস আর ভেরি ইম্পর্ট্যান্ট কেস, কারণ ওই দুটো ফার্স্ট কেসে কিন্তু সৎবিম্ব ছিল, কিন্তু এইখানে যেটা হলো সেটা কিন্তু অসৎবিম্ব। তো এটা কি হয়? অসৎ হয়, অবশিষ্ট হয়, আর বস্তু থেকে আকারে বড় হয়। আর এটা এই জন্যই স্পেশাল, কারণ এই একমাত্র কেসে বাইরের দিকে কিন্তু অর্থাৎ দর্পণের পিছনের দিকে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। তো এবার তোমাদের বাড়ির কাজ কি থাকবে দেখো, তার আগে বলি যে যতটা সম্ভব মানে একদম অ্যাকচুয়াল ক্লাসে যেভাবে পড়ানো হতো হয়তো ওরকম হলো না। অনেকের ডাউট মানে তৎক্ষণাৎ কিছু ডাউট থাকতে পারে, সেটা আমি শুনতে পারছি না। তবে ডাউটগুলো তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখবে। ভিডিওটা পুরোপুরি দেখার পরে যখনই তোমার মনে হবে যে এই জায়গাটাতে আমি বুঝতে পারছি না, তো তুমি যে কোনো টাইম হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার এই পোর্শনটুকু আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দেবো। কিন্তু তার আগে তোমাকে নিজেকে কয়েকবার ভিডিওটা দেখতে হবে। তবেই তুমি জিনিসটা বুঝতে পারবে। ধরো একবার বুঝতে পারলে না, তো ওই ভিডিওটা পিছনের দিকে করো, দেখো, আবার দেখো, তারপরেও যদি না হয় তো আবার তুমি পিছনের দিকে করে দেখো, ভিডিওটা দেখো 2-3বার 4বার দেখার পরে তখন তুমি আরামসে নিজেই বুঝতে পারবে। তো আর দেখো, এটা যেহেতু আঁকার কাজ, যে যত বেশি প্র্যাকটিস করবে তার কিন্তু মনে থেকে যাবে। আর তুমি যতই ভালো বোঝো না কেন, প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু কিছুদিন পরে অলরেডি তুমি ভুলেই যাবে। আর মাধ্যমিকের আগে যেহেতু একটা দিনও তোমার টাইম থাকবে না, ভৌতবিজ্ঞান পরীক্ষার আগে একদিন টাইমও নেই, তো সুতরাং তোমাকে এক্ষুনি সমস্ত কিছু রেডি রাখতে হবে। তো সেই জন্যই আমি বলছি যে প্র্যাকটিসটা খুব ভালো করে করো। ছবিটা আঁকা প্লাস ওই জিনিসটা মানে প্রতিবিম্বর প্রকৃতি কীরূপ, এই সমস্ত জিনিস ভালো করে তোমার মাথায় রাখো, ভালো করে প্র্যাকটিস করো। আর বাড়ির কাজ কি থাকবে? বাড়ির কাজ থাকবে প্রত্যেকটাই মানে তিনটাই তুমি আঁকবে, ঠিক আছে? এক এক করে তিনটাই আঁকবে, 50 বার রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটাই 50 বার রাখতে হবে। প্রথমটাও 50 বার, সেকেন্ডটাও 50 বার, থার্ডটাও 50 বার। আর 150 বার আঁকবে। একে তুমি এর পরের দিন একটা পিডিএফ করে আমাকে পাঠাবে, আমি দেখবো যে 150 বারই তোমার আঁকা হয়েছে কি না। ওকে, তবেই দেখো এইখানে তুমি ঘাবড়ানোর কিছু নেই যে 150 বার আঁকতে বলছে স্যার, অনেক অনেক। কিন্তু দেখো তোমার ক্লাস কবে হবে? নেক্সট তো আজ সোমবার, তো নেক্সট বুধবারে ক্লাস হবে, তাহলে 2টো দিন টাইম পেয়ে যাচ্ছ। আর বাড়িতে তো তেমন কোনো কাজ নেই, ক্লাসও তো সেরকম হচ্ছে না। তো সুতরাং এগুলো প্র্যাকটিস করতে থাকো, তোমারই ভালো হবে। তোমার ভালোর জন্যই বলছি, তাহলে তোমার মাথায় একদম থেকে যাবে, একদম মাথায় ছেপে যাবে। তোমাকে যে কোনো টাইম যদি দেওয়া হয় যে অবতল দর্পণের প্রতিবিম্বগুলো কেমন হবে, এখানে রাখলে কেমন হবে, ওখানে রাখলে কেমন হবে, তুমি কিন্তু একদম মানে কোনো রকম কনফিউশন থাকবে না, তখন তুমি আরামসে এঁকে দিতে পারবে। ওকে, তো সেই জন্যই বলছি চেষ্টা করো। একদম 150 বার আঁকা খুব একটা কঠিন কিছু না, আর টাইমও লাগবে না যদি একবার মানে একদম হাতের ডগায় যেন চলে আসে। তো নেক্সট দিন আমাকে বাড়ির কাজটা যেভাবে বললাম করে দেখাবে। আর okay, that's all for the day. Hope you enjoyed the video. God bless you.